এটাতে চেন বলে যে তুমি কি ভাবছিলে? তখন মু বলে যে আমি আমার ক্লাস শেষে একটি শহরে গিয়েছিলাম এবং সেখানে থাকা রাস্তার পাশে একটি চায়ের দোকানে আমি পুরো বিকেল কাটিয়েছি। এটাতে চেন বলে যে কিন্তু কেন? তখন মু বলে যে আমি সেই পৃথিবী দেখতে চেয়েছিলাম যে পৃথিবীকে তুমি রক্ষা করতে চাচ্ছ। তো তখন মু চেনকে এটা ব্যাখ্যা দেয় যে সে ততক্ষণ বসে থেকে কি কি দেখেছে। তার এই এতক্ষণের অভিজ্ঞতা থেকে সে বলে যে এই পুরো মানব জগৎটাই অনেক বোরিং, কারণ তাদের বেশিরভাগই একে অন্যকে ঠকায় এবং প্রতারিত করে, এবং যারা খারাপ মানুষ তারা কখনোই তাদের প্রাপ্য শাস্তি পায় না। তো মুয়ের এই কথাগুলো শুনে চেন বলে যে তাহলে তুমি এই পুরো বিকেল সেখানে থেকে এই সিদ্ধান্তেই পৌঁছেছ যে মানুষের দুনিয়া অনেক নিস্তব্ধ এবং তুচ্ছ। এটাতে মু বলে যে হ্যাঁ। এই কথা বলে সে গাছ থেকে নেমে তাড়াতাড়ি করে চেনের কাছে আসে। তখন মু চেনকে বলে যে তুমি আমাকে তুচ্ছ ভেবো না। তুমি কি মনে করছো যে আমি এটা জানতে পারবো না যে তুমি আর নান পরিকল্পনা করছো যে তোমরা ক্যাওসপাল হস্তান্তরের মাধ্যমে ডার্ক ক্ল্যান এবং খই প্যাভিলিয়নের শস্যদের ধরতে পারবে? এটাতে চেন বলে যে হ্যাঁ, আমরা ক্যাওসপালে হস্তান্তরের মাধ্যমে তাদেরকে প্রলুব্ধ করব ক্যাওসপালটি নেওয়ার জন্য, যেটাতে আমরা যেন তাদের ধরতে পারি। তখন মু চেনকে বলে যে চেন, আগামীকালের পরে কি অমরজোট স্থিতিশীল থাকবে? এটাতে চেন বলে যে না। তখন মু বলে যে মানব পৃথিবী কি এর থেকে আরো ভালো থাকবে? এটাতেও চেন বলে যে না। এটাতে মু বলে তাহলে তুমি এখনো আগে থেকে চাষ করছো কেন? তাহলে কেন তাদের সমস্যা তুমি তাদের উপরে ছেড়ে দিচ্ছ না? এটাতে চেন বলে যে তুমি কি মনে করো যে মানব জগৎ কি শুধুমাত্র এই বিশৃঙ্খলা এবং সমস্যার মধ্যেই জরাজীর্ণ? এটাতে মু বলে যে হ্যাঁ। তখন চেন বলে তুমি কি এই ঝামেলার ভিতরে এক ফোঁটা আশাও দেখতে পাওনি? এটাতে মু বলে যে শুধু একটুখানি। এই ভঙ্গুর আশায় থাকার কি লাভ? এটাতে চেন বলে যে আশার একটুকু টুকরো হাল না ছাড়ার জন্য যথেষ্ট কারণ। এটা ঠিক সেই দিনের মতো যখন আমি তোমাকে স্নো সিটিতে ফিরিয়ে এনেছিলাম। তখন তো তোমারও কোনো আশা ছিল না, কিন্তু কোনো এক কোণে আশার এক ফোঁটা ছিল, যেটাতে তুমি আজ এখানে। তুমি কি বলনি যে তুমি অতল অন্ধকার গহ্বর ছেড়ে সাধারণ জীবনযাপন করবে? এবং আমি তোমার সেই কথাতেই বিশ্বাস করেছিলাম, যার জন্যই তো তোমাকে এখানে ফিরিয়ে এনেছি। এখানে তুমি সাধারণ মানুষদের মতো জীবনযাপন করতে পারো। শুধুমাত্র বিশ্বাসই এটা সম্ভব করে তোলে। মুশওয়েলিং, তুমি অর্ধেক দিনেও মানুষের জগৎ বুঝতে পারবে না। একদিন যদি সুযোগ হয় তাহলে আমি তোমাকে আসল মানব জগৎ দেখাবো। তো চেনের এই আবেগ ভরা কথাগুলো মুয়ের অনেক ভালো লাগে, এমনকি সে কান্নাও করছিল। মু মনে মনে বলছিল যে 10 বছর আগেও তুমি যেমন ছিলে এখন তেমনই আছো, এমনকি আমার মনে হচ্ছে তুমি 10 বছর পরেও এমনই থাকবে। তুমি এখনো একজন অপরিচিত ব্যক্তির জন্য নিজেকে উৎসর্গ করতে পারো। তখন মু চেনকে বলে যে কেউ কি তোমাকে বলেছে যে তুমি কতটা আদর্শবাণী জীবনযাপন করো? তুমি এতটাই আদর্শবাণী জীবনযাপন করো যেটাতে মানুষ চাইবে। এই কথা বলে মু থেমে যায়। তখন চেন বলে যে মানুষ কি চাইবে? এটাতে মু চেনকে কিস করে। সে চেনকে কিস করছিল এবং কান্না করছিল। মু মনে মনে বলছিল যে চেন, আমি তোমার সাথে মানব জগৎ যেতে চাই এবং সেটা উপভোগ করতে চাই, কিন্তু দুর্ভাগ্যবশত যদি আমি তোমার মানব জগৎকে রক্ষা করি তাহলে আমি আমার ভবিষ্যৎ হারাবো। তবে যাই হোক, এই অভিশপ্ত পৃথিবীকে আরও একটিবার সুযোগ দেওয়া যাক। এই কথা বলে মু আবারও চেনকে কিস করে। তো এটাতে কিন্তু চেনও তাকে কিছুই বলছিল না। তো কিস করতে করতে হঠাৎ করেই মু তাকে ছেড়ে দেয় আর তাকে বলে যে যথেষ্ট, আমি এখন চলে গেলাম। এই কথা বলে সে চেনকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, পরবর্তী দৃশ্যে দেখতে পায় যে সেই দিন চলে আসে যে দিনে ক্যাওসপালটি হস্তান্তর করা হতো। তো তখন চেন সেন্ট ফাজিয়ানকে জোট নেতার টোকেন দেয়। এবার সে যখন ফাজিয়ানের হাতে ক্যাওসপালটি তুলে দেবে তার আগে সে নানকে বলে সেখানে একটি অ্যারে তৈরি করে নেয়, যেই অ্যারের ভেতরে কোনো ডার্ক লাইনের সদস্যরা প্রবেশ করতে পারবে না। কিন্তু তখন হঠাৎ করে ফাজিয়ান তার নিজেদের শিষ্যের ওপরেই আক্রমণ করে দেয়। এরপরে সে চেনের সাথে লড়াই করতে থাকে। চেন ফাজিয়ানকে আটকাচ্ছিল। আসলে এই ফাজিয়ানের ভেতরে ইগনোরেন্স ডেমন ছিল, সে তাকে কন্ট্রোল করছিল। তো এই পুরো অমর জোটের ভিতরে তো চেনের পরে সবচেয়ে বেশি শক্তি তো এই ফাজিয়ানেরই ছিল, কিন্তু যেহেতু এখন চেনের শক্তিও সম্পূর্ণ নেই, যার জন্য ফাজিয়ানের সাথে লড়াই করার মতো কেউ সক্ষম ছিল না। তো তখন ফাজিয়ান চেনদের ওপরে আক্রমণ করে দেয়।
এটাতে মু যখন চেনকে বাঁচাতে চায় তখন সে অনেক কষ্ট পায়, সে সেখানে পড়ে যায়। তখন নান তাকে ধরে। আসলে শানচি তার ম্যাজিকের মাধ্যমে মুকে কন্ট্রোল করছিল, অর্থাৎ সে মুকে যে ডেমনিক পাওয়ারটি দিয়েছে এটার মাধ্যমে সে তাকে কন্ট্রোল করছিল। কিন্তু আমরা দেখতে পাই ফাজিয়ান যে শিষ্যকে আঘাত করেছিল সেই শিষ্য আসলে মেন বিশ্বাসঘাতক ছিল, আর এই লোকটি সেন্ট সুয়ানের মাস্টার ছিল, অর্থাৎ জোয়ানথিয়ান সম্প্রদায়ের নেতার পরবর্তী স্থান এই লোকটির ছিল। তো চেন এই লোকটিকে ধরে ফেলেছিল, যেটাতে সে চেনকে পুরো সত্যটা বলে দেয়। সে তাকে বলে যে সে ইগনোরেন্স ডেমনকে এই স্নো সিটিতে আসতে দিয়েছিল, এমনকি সেই তার বাবাকে মেরেছে, যেটাতে তার সিনিয়র অর্থাৎ ফাজিয়ান যেন এর জোটের নেতা হতে পারে। তো এই লোকটি যেহেতু ডার্ক লাইনের হয়ে কাজ করছিল, যার জন্য তার আরো একটি উদ্দেশ্য ছিল ক্যাওস ফল চুরি করার। কিন্তু সে যখন ক্যাওস ফল চুরি করে তখন চেন থেকে বলে যে তুমি কি মনে করো যে আমি এখানে আসল ক্যাওস ফল রাখবো? আসলে চেন নকল একটা ক্যাওস ফল রেখেছিল, যেটাতে সুয়ানের মাস্টার অনেক রেগে যায়। অন্যদিকে অন্যান্য সম্প্রদায়ের নেতারা সেন্ট ফাজিয়ানকে আর ধরে রাখতে পারছিল না, কারণ তার শক্তি অর্থাৎ তার স্পিরিচুয়াল পাওয়ার অনেক বেশি ছিল। তো সেন্ট ফাজিয়ানের সাথে যখন কেউ লড়াই করতে পারছিল না তখন চেন সেই লোকটিকে মেরে তার কাছে চলে আসে। সে তার সাথে লড়াই করতে থাকে। তাদের দুজনের ফাইটটি একদম অসাধারণ ছিল। তো তখন চেনের শক্তি দেখে সবাই বুঝতে পারে যে চেনের সম্পূর্ণ শক্তি আবারও ফিরে এসেছে। চেন সেন্ট ফাজিয়ানকে অনেক আহত করেছিল। তো এরপরে জোয়ানথিয়ান সম্প্রদায়ের শিষ্যরা তাদের নেতা ফাজিয়ানের ভিতর থেকে ইগনোরেন্স ডেমনকে বের করার কৌশল শুরু করে দেয়। তারা সেই ফরমেশনটি চালু করে দিয়েছিল, যেটাতে ইগনোরেন্স ডেমন যেন তাদের নেতার শরীরে আর না থাকতে পারে। কিন্তু অন্যদিকে আমরা মুকে দেখতে পাই তাকে কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছিল। আমরা দেখি যে শাংচি মুয়ের সাথে কথা বলছিল, সে তাকে চেনকে মারতে বলছিল, এমনকি ইগনোরেন্স ডেমনকে সাহায্য করতে বলছিল। শাংচি আরো বলে যে মনে রাখবে, যদি তুমি তাদেরকে মেরে অন্ধকার অতল গহ্বরে ফিরে আসো তবেই তুমি বেঁচে থাকতে পারবে। এটা বলার সাথে সাথে হঠাৎ করে মু জেগে যায় আর সে নানের উপরে আক্রমণ করে। সে নানকে আঘাত করে গাওচিমিং এর কাছে আসে আর তাকে তার গলা টিপে ধরে। এমনকি শুধু তাই নয়, বরং জোয়ানথিয়ান সম্প্রদায়ের যে শিষ্যরা ফাজিয়ানের উপরে যে ফরমেশনটি করছিল, মু সেই শিষ্যদেরও আঘাত করে ফেলে দেয়, যেটাতে ইগনোরেন্স ডেমনের উপর থেকে ফরমেশনটি সরে যায়। তখন তারা ইগনোরেন্স ডেমনকে ফাজিয়ানের শরীর থেকে বের করতে পারে না। কেউ যেন মুখে আঘাত না করে, যার জন্য সে গাওচিমিংকে ধরে ফেলেছিল। তখন সে ইগনোরেন্স ডেমন সবাইকে বলে যে আসলে তুমি কি মনে করেছো যে তোমাদের জোটের মধ্যে শুধুমাত্র আমি একাই বিশ্বাসঘাতক? আসলে আমাদের ডার্ক লাইনে আরো একজন আছে যে কিনা তোমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে এবং ডার্ক লাইনের সাথে সম্পর্ক করছে, এমনকি তোমরা তাকে অনেক বেশি বিশ্বাস করো। তো সকল সম্প্রদায়ের লোকেরা যখন এই কথা শুনে তখন তারা অনেক অবাক হয়ে যায়, কারণ তারা জানতো যে মুকে তো চেনে এনেছে, যার জন্য তারা চেনের উপরেও অনেক রাগ করে। তো আসলে অন্যরা না জানলেও আমরা তো অন্তত জানি যে মৌ তো এমনটা কখনোই করতে পারে না, অর্থাৎ সে তো চেনের বিরুদ্ধে যাবে না। আসলে শাংচি মুকে তার পাওয়ারের মাধ্যমে কন্ট্রোল করছিল, এমনকি মৌ যেই কথাগুলো বলছিল সেটাও শাংচি বলাচ্ছিল। কিন্তু চেন তো মুয়ের এই ব্যবহার দেখে অনেক অবাক হয়ে গিয়েছিল। সে এটা বিশ্বাসই করতে পারছিল না যে মু এমনটা করছে। তো এক পর্যায়ে যখন চেন মুয়ের কথা শোনেই না, তখন মু গাওচিমিংকে মারতে যাচ্ছিল, কিন্তু চেন বুদ্ধি করে তার ব্রেসলেটের মাধ্যমে মুকে সরিয়ে আনে। এটাতে শাংচি বলে যে এই একটা তুচ্ছ জিনিস আমাকে থামাতে পারবে? এই কথা বলে সে মুয়ের ব্রেসলেটটি ভেঙে ফেলে, যেটাতে চেন তো আর মুকে কন্ট্রোল করতে পারবে না। তো তখন মু চেনের উপরে হামলা করে, যেটাতে চেন তাকে বাধা দেয়। তখন চেন স্নো সিটির সকল শিষ্যদের বলে যে তার এই অ্যারেতে যোগ দিতে। তখন সবাই যোগ দেয়। তখন চেন তাদের সবাইকে বলতে বলে যে মো যেন তাদের সাথে যোগ দেয়। তখন সবাই বলতে থাকে যে স্নো সিটির শিষ্য মো যেন এই অ্যারেতে যোগ দেয়। তারা যখন বারবার এই কথাগুলো বলছিল তখন মো আস্তে আস্তে থেমে যাচ্ছিল, অর্থাৎ শাংচি তাকে আস্তে আস্তে আর কন্ট্রোল করতে পারছিল না। তখন মুয়ের আস্তে আস্তে চেনের কথাগুলো মনে পড়তে থাকে, আর চেনের এই টেকনিকটি কাজেও লাগে। মু তার নিজের কন্ট্রোলে চলে আসে আর সে শাংচির ম্যাজিকটি ভেঙে ফেলে। মু যখনই তার নিজের কন্ট্রোলে আসে তখনই চেন ফাজিয়ানের উপর আক্রমণ করে দেয়, অর্থাৎ ইগনোরেন্স ডেমনের ওপরে। তো মু তখন সেখানে অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপরে সে যখন চোখ খুলে তখন সে নিজেকে শাংচির সামনে দেখতে পায়। শাংচি মুকে বলে যে তুমি সত্যি আমাকে হতাশ করেছো। এটাতে মু রেগে গিয়ে শাংচিকে বলে যে তুমি এটা কেন করলে? তখন শাংচি মুকে বোঝায় যে সে যদি ভালোভাবে বাঁচতে চায় তাহলে তার সাথে থাকতে হবে, আর সে তো তার শিষ্য, তাহলে সে কেন তার বিরুদ্ধে যাচ্ছে? তখন শাংচি তাকে বলে যে তুমি কি আমার সাথে থাকবে? তখন মু কথা বলে না। এটা দেখে শাংচি অনেক রেগে যায়। সে বলে যে তুমি এখনো দ্বিধাগ্রস্তের মধ্যে আছো শুধুমাত্র এই চেনের কারণে? এটাতে মু বলে যে আমার জীবন আমার সিদ্ধান্ত, এখানে তোমার সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই। মু শাংচিকে বলে যে
আমি চেনকেই সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। এটাতে সাংচা অনেক রেগে যায় আর তাকে বলে যে তাহলে এখন এখান থেকে চলে যাও। এই কথা বলে সে তাকে পাঠিয়ে দেয়। তখন আমরা দেখতে পাই যে মুকে এইভাবে বেঁধে রাখা হয়েছিল। আসলে সম্প্রদায়ের নেতারা তো দেখেছিল যে মু সবার সামনেই তাদের বিরুদ্ধে আক্রমণ করেছিল, যেটাতে তারা তাকে এখন শাস্তি দিবে। তখন মিরাজ প্রাসাদের মাস্টার মুয়ের ওপরে আক্রমণ করে দেয়, কিন্তু চেন তাকে বাধা দেয়। আসলে চেন তাকে রক্ষা করতে চাচ্ছিল, কিন্তু সে এখন চাইলেও মুকে অতটা রক্ষা করতে পারবে না, কারণ মু তো সবার সামনেই তাদের সবার বিরুদ্ধে আক্রমণ করেছিল, যেটা কিনা সবাই দেখেছে। এমনকি সে যে ডার্ক লায়নের সেটা তো ইগনোরেন্স ডেমন তো বলেই দিয়েছে। তো চেন যে মুখে বাজাচ্ছে এটা দেখে আবার সবাই রেগে যায়। সেখানে সবাই মুয়ের শাস্তি হিসাবে তার মৃত্যুদণ্ড চাচ্ছিল, কিন্তু চেন তাদের কথা অমান্য করে এবং মুকে শুধুমাত্র কারাগারে বন্দি করার আদেশ দেয়। এটাতে মিরাজ প্রাসাদের মাস্টার তো অনেক রেগে গিয়েছিল। সে তাকে বলছিল যে সে কেন তাকে মারতে চাচ্ছে না। তো তখন চেন সেখান থেকে চলে আসে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। চাই চিয়ান।